বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ বিএসএস প্রোগ্রামের ইসলামিক স্টাডিজ বিষয়ের পঞ্চম সেমিস্টারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আজকে আমি তোমাদের সাথে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই কোর্সের ওপর ক্লাস নিব। ইউনিট 1 এর পার্ট 1, ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা ও গঠন প্রণালী। ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা। ইসলামী রাষ্ট্রের সংজ্ঞার আগে প্রথমে আমাদের জানতে হবে যে রাষ্ট্রটা কি। রাষ্ট্র বলতে বোঝায় এমন একটা জনসমষ্টি যারা কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে বাস করে এবং যার একটা সরকার ও সার্বভৌম ক্ষমতা রয়েছে। আর ইসলামী রাষ্ট্র বলা হয় এমন রাষ্ট্রকে যে রাষ্ট্র ইসলামী নীতি তথা কোরআন সুন্নাহ ও ইসলামের শরীয়তের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। অন্য কথায় বলা যায় যে রাষ্ট্রে মহান আল্লাহর একচ্ছত্র প্রভুত্ব, আধিপত্য ও আইন রচনার নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠিত, সকল মানুষ সমানভাবে আল্লাহর বান্দা হওয়া ও তার নিকট সকলেরই দায়ী হওয়ার সুস্পষ্ট স্বীকৃতির উপর যে রাষ্ট্র পরিচালিত হয় তাকে ইসলামী রাষ্ট্র বলে। ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা এভাবেও বলা যায়, ইসলামী রাষ্ট্র হলো এমন দেশ যেখানে মুসলমানদের নেতৃত্ব ও কর্তৃত্বে ইসলামের যাবতীয় নিয়মনীতি প্রতিষ্ঠিত। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য অধিবাসীদের মুসলমান হওয়া শর্ত নয়, বরং রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের নেতার হাতে থাকা এবং তাকে ইসলামী বিধান মেনে চলাই যথেষ্ট। ইবনে খালদুনের মতে ইসলামী শরীয়তের দাবি অনুযায়ী নাগরিকদের ইহজাগতিক ও পরকালীন কল্যাণ সাধনের সর্বাধিক দায়িত্ব গ্রহণকারী রাজনৈতিক সংগঠনই হলো ইসলামী রাষ্ট্র। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসলামী রাষ্ট্র হলো ধর্মভিত্তিক এমন প্রতিষ্ঠান যেখান থেকে সকল আইন প্রয়োগ করা যায়। আল্লামা মওদুদী রহমতুল্লাহ বলেন, যে রাষ্ট্রের আইন, শাসন, বিচার বিভাগ তথা যাবতীয় ব্যবস্থাপনা ইসলামী আদর্শ ও কোরআন সুন্নাহর প্রদর্শিত নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয় তাকেই ইসলামী রাষ্ট্র বলে। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন ও সুন্নাহয় বর্ণিত নীতিমালার আওতাধীন নির্বাচিত সদস্যদের দ্বারা পরিচালিত রাষ্ট্রই হলো ইসলামী রাষ্ট্র। আধুনিক ইসলামিক চিন্তাবিদদের মতে যে ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্রের আইন, শাসন ও বিচার ব্যবস্থা গড়ে ওঠে, যদি তা কোরআন সুন্নাহ এর ভিত্তিতে তৈরি হয় তাহলে সে রাষ্ট্রকে বলা হবে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী। সকল রাষ্ট্রেরই একটি গঠন প্রণালী থাকে। ইসলামী রাষ্ট্রেরও একটি গঠন প্রণালী রয়েছে। তার গঠনের প্রথম যেটি থাকতে হবে ইসলামী রাষ্ট্রে সেটি হচ্ছে আমির বা রাষ্ট্রপ্রধান। ইসলামী রাষ্ট্রের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন আমির বা রাষ্ট্রপ্রধান থাকবেন। আমির বা রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত করতে হবে এমন একজন সক্ষম পুরুষকে যিনি যোগ্য, সৎ, খোদাভীরু ও খাঁটি ঈমানদার। শাসনতন্ত্র। ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র হবে কোরআন ও হাদিস ভিত্তিক। এ রাষ্ট্রের প্রতিটি বিধিবিধান প্রণীত ও পরিচালিত হবে কোরআনের আলোকে ও হাদিসের নির্দেশ অনুযায়ী। একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা কিংবা স্বার্থের পরোয়া এখানে করা হবে না। মজলিসে শুরা। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র পরিচালনার যাবতীয় কর্মকাণ্ডে পরামর্শ দেওয়ার জন্য একটি মজলিসে শুরা বা পরামর্শ সভা থাকবে।
জনগণের পূর্ণ সমর্থন ও রাষ্ট্রপ্রধানের সম্মতির দ্বারা মজলিসে শুরার সদস্যবৃন্দ নির্বাচিত হবেন। যাবতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে রাষ্ট্রপ্রধান উক্ত সদস্যদের সাথে পরামর্শ করে তাদের সুচিন্তিত অভিমত নিয়ে শরীয়তের নির্দেশ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। ইসলামী শরীয়তের অনুসরণ। রাষ্ট্রপ্রধান ও মজলিসে শুরা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা ইসলামী মূল্যবোধ মোতাবেক কোরআন ও সুন্নাহ ভিত্তিক হতে হবে। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ বা কৃতিত্ব অর্জনের জন্য ইসলামী বিধান বহির্ভূত কিছু করা যাবে না। সরকার পরিচালনা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, জনগণের উন্নতি অগ্রগতি সাধন সব কিছুতেই ইসলামী শরিয়াত প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য। এ হলো ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী। এবার ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য কিছু রয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো হচ্ছে: এমন একটি সমাজ গঠন করা যেখানে সকল মানুষ জীবনের সর্বক্ষেত্রে বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলার বিধানের একনিষ্ঠ অনুগামী হবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মজিদে ঘোষণা করেছেন সূরা হজে, তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে ইসলামী হুকুমতের বুনিয়াদী লক্ষ্যসমূহ হচ্ছে যা নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, সৎ কাজ তথা ন্যায় ও কল্যাণকর কাজের আদেশ করা ও প্রতিষ্ঠা করা, অসৎ কাজ তথা সকল অন্যায় ও পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এখানে নামাজ কায়েম করার কথা বলে সমস্ত শারীরিক ইবাদতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধানের অন্যতম দায়িত্ব হল রাষ্ট্রের সকল জনগণের জন্য শারীরিক ইবাদত আদায়ের সুষ্ঠু পরিবেশ তৈরি করা, যাতে প্রত্যেক নাগরিক নির্বিঘ্নে তা আদায় করতে পারে। অগাত্যা কেউ যদি তা পালন না করে তবে তার জন্য প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করা। যাকাত প্রদান করার কথা বলে আর্থিক ইবাদতের যত দিক রয়েছে তা যথাযথভাবে পালন ও কায়েমের সার্বিক ব্যবস্থা করাও এই রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। এই রাষ্ট্রের আরেক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সকল প্রকার সৎ ও কল্যাণকর কাজের আদেশ দেওয়া এবং পাপ ও অকল্যাণকর কাজে বাধা দেওয়া। এ দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুন্দর, আদর্শ এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। এবার আমরা পড়ব ইসলামী রাষ্ট্রের উপাদান। ইসলামী রাষ্ট্রের উপাদান কি হবে এ সম্পর্কে ডক্টর আব্দুল কারিম জায়দান বলেন, রাষ্ট্রের যে সংজ্ঞাই দেয়া হোক না কেন, একটি রাষ্ট্র গঠিত হওয়ার জন্য 5টি বিষয় অনিবার্য। সেই 5টি বিষয় হচ্ছে: সুসংবদ্ধ জনসমাজ, একটি ব্যাপক ব্যবস্থাপনার অনুসরণ, একটি সুনির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌম ক্ষমতা সম্পন্ন, আর তার থাকবে ভাবগত স্বাতন্ত্র্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র কায়েম করেছিলেন তাতে রাষ্ট্রের এই সব কয়টি উপাদানই যথাযথভাবে বর্তমান ছিল। এখন আমরা এই উপাদানগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে জনগোষ্ঠী। সকল রাষ্ট্রের ন্যায় ইসলামী রাষ্ট্রেরও একটি জনগোষ্ঠী থাকা অপরিহার্য উপাদান। জনগোষ্ঠী যদি না থাকে তবে রাষ্ট্রের প্রয়োজনীয়তা দেখা দেয় না। এছাড়া জনগোষ্ঠী হতে হবে সুসংবদ্ধ। কোনো বিশাল সমবেত জনগোষ্ঠী মিলেই রাষ্ট্র হয় না, যেমন হজের সমবেত জনতা মিলে একটা রাষ্ট্র হয় না। অনুরূপভাবে উত্তর ও দক্ষিণ মেরুতে কোনো জনগোষ্ঠী নেই, তাই সেখানে রাষ্ট্র নেই, অথচ সেখানে ভূখণ্ড আছে। একটি রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। ইসলামী রাষ্ট্রের জনগোষ্ঠীর অধিকাংশকে অবশ্যই ইসলামী মূল্যবোধ এবং আদর্শের অনুসারী ও আস্থাশীল হতে হবে। অমুসলিম জনগণও ইসলামী রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা মেনে এর নাগরিক হতে পারবে।
ভূখণ্ড। সংঘবদ্ধ গোষ্ঠী রাষ্ট্রের জন্য যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন একটি ভূখণ্ড। তবে ভূখণ্ড নির্দিষ্ট হতে হবে, যে কোনো স্থানে যে কোনো রাষ্ট্র হতে পারে না। আবার ভূখণ্ড স্থায়ী হতে হবে। যাযাবররা এখানে সেখানে ঘুরে বেড়ায় বলে তাদের রাষ্ট্র ও সরকার নেই। ভূখণ্ড বলতে স্থলভাগকে বোঝায়। ভূখণ্ড স্থলভাগ হলেও স্থলভাগ সংলগ্ন নির্দিষ্ট সামুদ্রিক অঞ্চল ও আকাশ সীমাও ভূখণ্ডের অন্তর্ভুক্ত। জনগোষ্ঠীর সঙ্গে সঙ্গে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন। সরকার। রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান হচ্ছে সরকার। সরকারের মাধ্যমেই দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। আবার জনগণকে নিয়ন্ত্রণের জন্য একটা রাজনৈতিক প্রতিষ্ঠান দরকার, আর সে প্রতিষ্ঠান হচ্ছে সরকার। সরকারি রাষ্ট্রের ভিতরে বাইরে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করে। সরকার ব্যতীত আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। ইসলামী রাষ্ট্রের সরকার প্রধানকে মুসলমান দ্বারা নির্বাচিত ও গঠিত হতে হবে। রাষ্ট্রের সরকার গঠিত হবে ঈমানদার, সৎ, যোগ্য, খোদাভীরু লোকদের সমন্বয়ে, যাদের উদ্দেশ্য হবে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। সরকার হবে মুসলমানদের জন্য উলিল আমর বা নির্দেশদাতা, আর জনগণকে এ প্রকার সরকারের আনুগত্য করা ফরজ। এটি একটি অপরিহার্য ইবাদতও বটে। সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। অন-ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তি, গোত্র, শ্রেণী অথবা বিশেষ জনগোষ্ঠী সার্বভৌম ক্ষমতার অধিকারী। সাধারণ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার দুটি দিক আছে। একটি হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব, অপরটি হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। আভ্যন্তরীণ সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র তার অধীনস্থ জনগোষ্ঠী ও সংগঠনগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। বাহ্যিক সার্বভৌমত্বের কারণে একটি রাষ্ট্র অন্য সকল রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে। অতএব সার্বভৌমত্ব হচ্ছে হস্তান্তরযোগ্যহীন চরম ক্ষমতা। ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্বের উক্ত ব্যাখ্যা অচল। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার একচ্ছত্র অধিপতি হচ্ছে মহান রাব্বুল আলামিন। রাষ্ট্র পরিচালনায় মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি। মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে সরকার ইসলামী আইন কানুন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও পরিচালনা করবে। সরকার স্বয়ংসম্পূর্ণ কোনো আইন রচনার অধিকারী নয়। এ মর্মে আল্লাহ তাআলা সূরা আরাফে ঘোষণা করেছেন, জেনে রাখুন তারই সৃষ্টি এবং তারই নির্দেশ, অর্থাৎ তারই সৃষ্টিতে তারই হুকুম চলবে। সূরা আল ইমরানে বলা হয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে সবই তার অনুগত। আল্লামা আলুসির মতে সর্বাধিক ক্ষমতাশালী সত্তাই সার্বভৌম ক্ষমতা। সুতরাং আমরা দেখলাম ইসলামী রাষ্ট্রের উপাদানগুলো হচ্ছে জনগোষ্ঠী, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি এখন পড়ালাম ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা, মূলনীতি, গঠন, ইসলামী রাষ্ট্রের উপাদান। এখন পড়াবো ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য ও মূলনীতি। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য ও মূলনীতি। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র। একটি জাতি সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করবে, তার অধীনে কর্তৃত্বে নেতৃত্বের পরিবর্তে তার প্রতিনিধি তথা খলিফার ভূমিকা গ্রহণ করবে এবং সে সব বিধিবিধান এবং নির্দেশাবলী কার্যকর করবে। আল কোরআন এবং রাসূলের মাধ্যমে তারা জানতে পেরেছে, একটি স্বাধীন জাতির পক্ষ থেকে বুঝে শুনে এহেন ঘোষণার মাধ্যমে ইসলামী রাষ্ট্র অস্তিত্ব লাভ করে। সার্বভৌমত্ব আল্লাহর জন্য বিশেষিত।
ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এ রাষ্ট্র ধর্মযাজকদের কোনো বিশেষ শ্রেণীকে আল্লাহর বিশেষ ক্ষমতার ধারক বাহক মনে করে না। সমস্ত ক্ষমতা এই শ্রেণীর হাতে ন্যস্ত করার পরিবর্তে ইসলামী রাষ্ট্র দেশের মধ্যে বসবাসকারী সকল ঈমানদার লোকদেরকে আল্লাহর খিলাফত তথা প্রতিনিধিত্বের ধারক বাহক মনে করে, আর এদের হাতেই শরীয়ত মোতাবেক রাষ্ট্রীয় বিধান প্রয়োগের চাবিকাঠি ন্যস্ত করে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রের প্রতিষ্ঠা, পরিবর্তন এবং পরিচালনা ক্ষমতা সম্পূর্ণভাবে জনগণের রায় অনুযায়ী হতে হবে। পাশ্চাত্য জমহুরিয়াত বা গণতন্ত্রের এই নীতির সাথে ইসলামী রাষ্ট্র একমত, কিন্তু ইসলামী রাষ্ট্রের জনগণ বলগাহীন নয়। রাষ্ট্রের আইনকানুন, জনগণের জীবনযাপনের মূলনীতি, অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি, রাষ্ট্রের উপায় উপকরণ সব কিছুই জনগণের ইচ্ছানুযায়ী হবে এমন নয়। এমনও হতে পারে না যে যেদিকে জনগণ ঝুঁকে পড়বে ইসলামী রাষ্ট্র সেদিকেই নুয়ে পড়বে, বরং আল্লাহর বাণী এবং রাসূলের হাদিস নিজস্ব নিয়ম নীতি, সীমারেখা, নৈতিক বিধিবিধান এবং নির্দেশনাবলী দ্বারা জনগণের ইচ্ছা বাসনা নিয়ন্ত্রণ করে থাকে। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী রাষ্ট্র একটি আদর্শভিত্তিক রাষ্ট্র। তাই এ রাষ্ট্র পরিচালনা স্বভাবতই তাদের কাজ হতে পারে যারা তার মৌলিক দর্শন এবং বিধিবিধান স্বীকার করে, কিন্তু তা স্বীকার করে না এমন ব্যক্তি সে রাষ্ট্রসীমায় আইনের অনুগত হয়ে বসবাস করলেও রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাবে না। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী রাষ্ট্র একটি আদর্শিক বিশ্ব রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র এমন এক রাষ্ট্র ব্যবস্থা যা বংশ, বর্ণ, ভাষা এবং ভৌগোলিক জাতীয়তার পরিবর্তে শুধু নীতি আদর্শের উপর প্রতিষ্ঠিত। পৃথিবীর যে কোনো অঞ্চলের মানবজাতির যে কোনো সদস্য ইচ্ছা করলে সে মূলনীতি স্বীকার করে নিতে পারে। কোনো প্রকার ভেদ বৈষম্য ছাড়াই সম্পূর্ণ সমান অধিকার নিয়ে সে ব্যবস্থার অন্তর্ভুক্ত হতে পারে। এই আদর্শের ভিত্তিতে যেখানেই কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে নিশ্চিতভাবে তা হবে ইসলামী রাষ্ট্র, তা আফ্রিকায় প্রতিষ্ঠিত বা এশিয়ায়। সে রাষ্ট্রের পরিচালক মণ্ডলী কালো হোক বা সাদা হোক, ধনী হোক বা দরিদ্র হোক। এ ধরনের একটি নিরঙ্কুশ আইনভিত্তিক রাষ্ট্রের মহারাষ্ট্রে রূপান্তরিত হওয়ার কোনো প্রতিবন্ধকতা নেই। পৃথিবীর বিভিন্ন অঞ্চলেও যদি এ ধরনের অনেক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাও ইসলামী রাষ্ট্র হিসেবে গণ্য হবে। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে সদাচরণ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রে রাজনীতিকে স্বার্থের পরিবর্তে নীতি নৈতিকতার অনুগত করা এবং আল্লাহভীতি পরহেজগারির সাথে তা পরিচালনা করা সে রাষ্ট্রের মূল প্রাণশক্তি। নৈতিক চারিত্রিক শ্রেষ্ঠত্বই ইসলামিক রাষ্ট্রের শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তি ও একক মানদণ্ড। সে রাষ্ট্রের পরিচালক মণ্ডলী এবং শুরা বা পরামর্শ সভা এর নির্বাচনের ব্যাপারেও শারীরিক ও মানসিক যোগ্যতার সাথে নৈতিক পবিত্রতা ও সর্বাধিক লক্ষণীয় ও গুরুত্বপূর্ণ বিষয়। এ রাষ্ট্রের সকল অভ্যন্তরীণ প্রশাসন পরিচালিত হবে আমানত, সততা, বিশ্বস্ততা ও পক্ষপাত মুক্ত সুবিচারের ভিত্তিতে, আর তার বৈদেশিক নীতি সম্পূর্ণ সততা ও ন্যায়নিষ্ঠার উপর চুক্তি অঙ্গীকারের প্রতি আস্থাবান হয়ে শান্তিপ্রিয়তা ও আন্তর্জাতিক সুবিচার এবং সদাচরণের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়ের বিকাশ ও অন্যায়ের বিনাশ। ইসলামী রাষ্ট্র নিছক পুলিশের দায়িত্ব পালন করার জন্য নয়, শুধু আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং দেশের সীমান্ত রক্ষা করা তার কাজ নয়, বরং তা হচ্ছে একটি আদর্শ ভিত্তিক রাষ্ট্র। সামাজিক সুবিচার, ন্যায়ের বিকাশ ও অন্যায়ের বিনাশ সাধনের জন্যই ইসলামী রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালিত হয়। অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের মৌলিক মূল্যমান। অধিকার, মর্যাদা, সুযোগ সুবিচার, সাম্য, আইনের শাসন, ভালো কাজে সহযোগিতা, মন্দ কাজে অসহযোগিতা, আল্লাহর সম্মুখে জবাবদিহিতার অনুভূতি, কর্তব্যের অনুভূতি, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সকলেই একই লক্ষ্যে ঐকমত।
সমাজের কোনো ব্যক্তিকে জীবনযাপনের অপরিহার্য উপাদান উপকরণ থেকে বঞ্চিত থাকতে না দেওয়া। এসব হচ্ছে ইসলামী রাষ্ট্রের মৌলিক মূল্যমান বা বেসিক ভ্যালু। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী রাষ্ট্র একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে এমন এক ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়েছে যে রাষ্ট্র লাগামহীন এবং সামগ্রিক ক্ষমতার অধিকারী হয়ে ব্যক্তিকে নিরীহ দাসে পরিণত করতে পারে না, আর ব্যক্তিও সীমাহীন স্বাধীনতা পেয়ে ঔদ্ধত্যপরায়ণ এবং সামাজিক স্বার্থের দুশ্মন হতে পারে না। এতে ব্যক্তিকে একদিকে মৌলিক অধিকার দান করা হয়েছে, অন্যদিকে রাষ্ট্রকে ঊর্ধ্বতন আইন এবং সুরার অনুগত করে ব্যক্তিসত্তা বিকাশের সকল সুযোগ সুবিধা দান করা হয়েছে। ক্ষমতায় অবাঞ্ছিত হস্তক্ষেপ থেকে ব্যক্তিকে নৈতিক নীতিমালার ডোরে শক্তভাবে বেঁধে দেওয়া হয়েছে। তার ওপরে কর্তব্য আরোপ করা হয়েছে যে রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী কাজ করলে মনে প্রাণে রাষ্ট্রের আনুগত্য শৃঙ্খলায় ফাটল ধরানো থেকে বিরত থাকতে হবে। তার সংরক্ষণে জানমাল দিয়ে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে হবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থারই একটি অপরিহার্য বৃহদায়তন। মূলত ইসলামের দৃষ্টিতে মুসলিম সমাজ পূর্ণ একটি রাষ্ট্রভিত্তিক সমাজ। ইসলামী নীতি ও কানুন মোতাবেক প্রতিষ্ঠিত ও পরিচালিত রাষ্ট্রই ইসলামিক রাষ্ট্র। অপর দিকে অন্য কোনো নিয়ম বা আদর্শের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রকে সাধারণ রাষ্ট্র বা বিশেষ আদর্শের রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। এ হলো ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। এটা প্রায় পরীক্ষা এসে থাকে, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে। এখন পড়াবো ইসলামী রাষ্ট্রের মূলনীতি কী কী। ইসলামী রাষ্ট্রের মূলনীতি। ইসলামী রাষ্ট্র একটি ধর্মভিত্তিক আদর্শিক গণতান্ত্রিক জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা। 1, 2 ইসলামী রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হলো একমাত্র আল্লাহ, যিনি ইসলামী রাষ্ট্রের নেতা নির্বাচন জনগণের মতামতের ভিত্তিতেই হয়ে থাকে, আর এই নেতা বা রাষ্ট্রপ্রধান আল্লাহর প্রতিনিধি মাত্র। 3 ইসলামী রাষ্ট্রের সংবিধান রচনাকারী হলেন আল্লাহ, রাষ্ট্রীয় প্রতিনিধিরা তা কার্যকর করেন মাত্র। 4 ইসলামী রাষ্ট্র যে পদ চায় সে উক্ত পদের অযোগ্য বলে বিবেচিত হয়। ইসলামী রাষ্ট্রে যদি কেউ নিজে থেকে কোনো পদ চায় তাহলে সে উক্ত পদের অযোগ্য বিবেচিত হবে। ইসলামী রাষ্ট্রের যে প্রধান হবেন তিনি সরাসরি মুসলিম জনগণের মতামত ও আস্থার ভিত্তিতে কিংবা জননির্বাচিত জনপ্রতিনিধিদের ভিত্তিতে ভোটের ভিত্তিতে নির্বাচিত হবে। 5 ইসলামী রাষ্ট্রের নেতা হতে হলে তাকে মুসলিম হতেই হবে। এদের মধ্যে হতে আস্থাভাজন, সৎ, যোগ্য ও ইসলামের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিকে নেতা নির্বাচনে অগ্রাধিকার দিতে হবে। 6 ইসলামী রাষ্ট্রে আইন প্রণয়নের ক্ষেত্রে আইন প্রণেতা কুরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে আইন প্রণয়ন করবে। 7 ইসলামী রাষ্ট্রে আল্লাহ প্রদত্ত শরীয়ত অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি সব রকম বিচার ব্যবস্থা পরিচালিত হবে। সকলেই এখানে ন্যায় বিচার পায়। 8 ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড একটা সুনির্দিষ্ট বিধানের অধীনে পরিচালিত হয়। এখানে ব্যক্তি মালিকানা স্বীকৃত, তবে তা অনিয়ন্ত্রিত নয়। এর অর্থব্যবস্থা সুদমুক্ত। এছাড়া পুঁজিকে নিয়ন্ত্রণ করার জন্য জাকাত, ওসর, খারাজ, জিজিয়া ইত্যাদি বিধান চালু রয়েছে। 9 ইসলামী রাষ্ট্রের গোটা প্রশাসন ব্যবস্থাকে জনগণের সেবায় নিয়োজিত করা হয়। জনগণের কল্যাণ ও সেবাদানই এখানে মুখ্য বিষয়। 10 ইসলামী রাষ্ট্রের প্রতিটি নাগরিক নীতি ও নৈতিকতার সুস্পষ্ট বিধানের অনুসরণ করতে বাধ্য। 11 ইসলামী রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র ও নিরঙ্কুশ মালিক হবেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা। রাষ্ট্র পরিচালনায় মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি মাত্র।
12 ইসলামী রাষ্ট্র একটি খোদাই রাষ্ট্র ব্যবস্থা। এখানে আল্লাহকে সর্বময় ক্ষমতার উৎস ও নিয়ন্ত্রক মনে করা হয়। 13 ইসলামী রাষ্ট্র কোনো ভৌগোলিক সীমারেখা, ভাষা, বর্ণভিত্তিক নয়। এটি একটি আদর্শিক চিন্তাভিত্তিক রাষ্ট্র। দুনিয়ার যেসব মানুষ একই আদর্শ অর্থাৎ তাওহীদ ও রিসালাতে বিশ্বাস করে তারা সবাই ইসলামী রাষ্ট্রের সদস্যভুক্ত হতে পারবে। 14 ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্রের মূল ভিত্তি 4টি। এগুলো হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইসলামী রাষ্ট্রে আল্লাহ তাআলার বিধিবিধানই চালু থাকবে, অন্য কোনো মানুষের নয়। 15 ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি জনকল্যাণমূলক রাষ্ট্র। এ রাষ্ট্র দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে সব রকম জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। নাগরিকদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, চরিত্র সংশোধন, এক কথায় সার্বিক সমস্যার সমাধান করা ইসলামী রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। অক্ষম, বেকার, বিকলাঙ্গ, ঋণগ্রস্ত এবং যারা সহায় সম্বলহীন তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করাও ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। এই 15টি হলো ইসলামী রাষ্ট্রের মূলনীতি। তাহলে আমি আজকে তোমাদের পড়ালাম ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা, তারপরে পড়ালাম ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী, ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য, ইসলামী রাষ্ট্রের উপাদান, তারপরে পড়ালাম ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য ও মূলনীতি। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য, মূলনীতি এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় আসে, ভালো করে মুখস্থ করবে। আজকে তোমাদের অনলাইন ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।